আচ্ছা, বাকিরা আসুক, তাহলে ততক্ষণ আমরা স্টার্ট করি, ঠিক আছে? সবার আগে কারো কিছু বলার থাকলে আগে বলে নাও, তারপরে আমি যদি কিছু বলার থাকে তাহলে সেই হিসাবে শুরু করব, আদারওয়াইজ আমি আমার মতন শুরু করছি। আগে লাস্ট ক্লাসে কারোর কোনো কিছু বলার থাকলে বলতে পারো রিগার্ডিং দ্য লাস্ট ক্লাস। ওকে, ফাইন। তাহলে আমি লাস্ট ক্লাস যে পর্যন্ত করেছিলাম তারপর থেকে আমি শুরু করছি। তো লাস্ট ক্লাস আমরা টিএলবি টা স্টার্ট করেছিলাম, আর মোস্ট প্রবাবলি আজকে ওই টপিকটা আমরা শেষও করে দেবো। খুব একটা বড় টপিক নয়। তো টিএলবি যেটা আমরা বলেছিলাম যে আমরা এটা ক্যাশ মেমোরির মধ্যে ইমপ্লিমেন্ট করি, আর এটা রেজিস্টার আর মেন মেমোরির মাঝখানে একটা লেভেল, which is cheaper than registers and faster than main memory, as well as it all the most importantly, it reduces the number of context switches which could have been done if we would have placed the page table within the registers. তো আমরা যতই চিপার দ্যান রেজিস্টার বলি বা যতই আমরা ফাস্টার দ্যান মেন মেমোরি বলি, দ্য মোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা হবে সেটা আমাদের যে দুটো পয়েন্ট, সেটা হচ্ছে কি রেজিস্টারের মধ্যে একটা পেজ টেবিলকে রাখার মতন একটা বড় স্পেস আমাদের দরকার পড়ছে না, as well as the context switch which would have been take place uh, to implement the multiprocessing using the only register memory. তো আমরা ক্যাশ মেমোরিতে যে টিএলবি টা ইউজ করছি, এটা মোস্ট ইম্পর্টেন্টলি এই দুটো ফ্যাক্টরের জন্য আমরা ইউজ করছি টিএলবি টাকে, rather than using registers to place those page table contents. ঠিক আছে? তো এবারে আমি লাস্ট ক্লাস একটা জিনিস বলেছিলাম যে আমি নেক্সট ক্লাসে বলবো। টিএলবি তে আমি বলেছিলাম যে ক্যাশ মেমোরিতে এটা একটা কনসেপ্ট which is implemented using some factors, বা বলতে পারো কিছু ধরনের জিনিস আমরা ইউজ করি টু ইমপ্লিমেন্ট দিস পার্টিকুলার কনসেপ্ট। সেটা হচ্ছে আমাদের এখানে দুটো কম্পোনেন্ট আমরা ইউজ করি। একটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের ট্যাগ, and the second is the memory of the cache memory. ঠিক আছে? আমি কেন মেমোরি অফ দ্য ক্যাশ মেমোরি কথাটা এভাবে বললাম সেটা বুঝবে একটু পরে, যে ওটার মধ্যে কন্টেন্ট কি থাকে। তো ফার্স্ট অফ অল, কন্টেন্ট অফ আ ট্যাগ ইজ আচ্ছা, সবার আগে বলি আমাদের যে লজিক্যাল অ্যাড্রেস থাকে, ঠিক আছে? লজিক্যাল অ্যাড্রেস, সেই লজিক্যাল অ্যাড্রেস যেটা থাকে সেটাকে আমরা দুটো পার্ট ডিভাইড করি। কি থাকে? একটা হচ্ছে পেজ অফসেট, আর একটা থাকে হচ্ছে কি আমাদের পেজ নাম্বার। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি? পেজ নাম্বারটা। কেননা এই জিনিসটাকে আমাদের আগে খুঁজতে হয় যে আমাদের এই এক্স্যাক্টলি পেজটা কোথায় আছে, আর তারপরে উই উইল find the exact required bit or exact required word within that page. তো আমাদের সবার আগে পেজটা খুঁজতে হয়। তো এই পেজ নম্বরটা যেহেতু আমাদের সবার আগে খুঁজতে হয়, আমরা এই পেজ নম্বরটাকে এই ট্যাগ এর মধ্যে রাখবো। সো দ্য কন্টেন্ট অফ ট্যাগ ইজ পেজ নাম্বার। ঠিক আছে? আর যে মেমোরি পার্টটা বললাম অফ দিস ক্যাশ, মানে এই পুরো এরিয়াটা, এখানে আমরা এটাকে এই ট্যাগের রেসপেক্টে ছোট ছোট পার্টে ডিভাইড করে নেবো। ঠিক আছে? ট্যাগের রেসপেক্টে। তার মানে কি এই প্রত্যেকটা মেমোরি এরিয়া যেটা আছে, ইট উইল হোল্ড দ্য ফ্রেম নাম্বার where we can find out the exact page within the মানে আমাদের যে পেজ টেবিলটা যেই এক্সাক্ট ফ্রেমের মধ্যে রয়েছে, বা যেই পেজটা আমরা চাইছি, সেই পেজটা এক্স্যাক্টলি কোন মেমোরি লোকেশনে কোন লোকেশনে রয়েছে সেটা আমরা পেজ টেবিল দিয়ে ফাইন্ড আউট করছি। আর সেই লোকেশনটা যে কোথায় স্টোর রয়েছে উইদিন দ্যাট পেজ টেবিল, সেটা আমাদের আবার একটা অন্য একটা মেন মেমোরির একটা ফ্রেমের মধ্যে রয়েছে। সেই ফ্রেম নাম্বারটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। যদি
আমাদের এখানটা একটা প্রশ্ন থাকে। আচ্ছা, এই জিনিসটা আমি ঠিক করে বলতে পারলাম না বোধহয়, আমি জিনিসটাকে একবার রিপিট করছি। সেটা হচ্ছে, আমি যদি একটা প্রসেস কি, যেটা আমরা দেখেছিলাম যে ওটাকে ছোট ছোট পার্টে ভাঙলাম, তারপর ওটাকে আমরা আহ, কোন এই প্রত্যেকটা পার্টকে কোন ফ্রেমের মধ্যে রাখছি উইদিন দ্যাট মেন মেমোরি, সেটাকে আমরা পেজ টেবিলের মধ্যে রাখছি। সেখানে আমরা কি করছি, ফ্রেম নাম্বারটাকে ট্র্যাক করছিলাম। তো পেজ পেজ টেবিলের মধ্যে আমরা ফ্রেম নাম্বার গুলোকে লিখছিলাম, ফ্রেম নাম্বার। এবারে যেহেতু আমরা পেজ টেবিলটাকে আলাদা কোনো মেমোরিতে রাখছি না, সেটাকে আমরা মেন মেমোরির মধ্যেই রাখছি, সুতরাং আমাদের মেন মেমোরিরই যেরকম একটা ফ্রেমের মধ্যে প্রসেসের ছোট ছোট পার্টগুলো বা পেজগুলো রয়েছে, সেরকম করে পেজ টেবিলটাও একটা ফ্রেমের মধ্যে রয়েছে। এবারে সেই ফ্রেমটিকে আমাদেরকে এই পেজ টেবিলটাকে আগে অ্যাক্সেস করতে হবে। তো সুতরাং আমি যখন পেজ নাম্বারটা চাইছি, মেবি যদি আমার একটাই পেজ টেবিল ক্রিয়েট হয় ফুল প্রসেসের জন্য, তাহলে আমাদের ওই পেজ টেবিলটা একটা গোটা ফ্রেমের মধ্যে এঁটে যাচ্ছে। এবার যখন এই গোটা ফ্রেমের মধ্যে আমি রাখছি, সুতরাং আমি যখন এই পেজ নাম্বারটাকে অ্যাক্সেস করতে চাইছি ইউজিং ট্যাগ বিট, তখন আমরা যে ফ্রেম নাম্বারটা পাবো, সেই ফ্রেম নাম্বারে আমি এই পেজ টেবিলটা পাচ্ছি। এবার সেখানটায় যখন যাব, মানে এবারে আমি ফ্রেম নাম্বারটা পেয়ে গেলাম যে কোথায় আমার পেজ টেবিলটা আছে। এবার সেই পেজ টেবিলে গিয়ে এক্সাক্ট কোন ফ্রেম নাম্বারটা আমি চাইছি ফর দিস রেসপেক্টিভ পেজ নাম্বার, সেটা আমি ওই ফ্রেম নাম্বারটি পেয়ে যাচ্ছি। তারপর সেই ফ্রেম নাম্বারে গিয়ে আমি এক্স্যাক্টলি আমার প্রসেসের পেজটাকে অ্যাক্সেস করতে পারছি। এবার এখানটা আমার ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে, যদি আমার একটা সিঙ্গেল প্রসেস, ঠিক আছে, সেটাকে আমি ছোট ছোট প্রসেস পেজের মধ্যে ডিভাইড করছি, আর সেটাকে আমি মাল্টিপল নাম্বার অফ পেজেসে রাখছি, ঠিক আছে। সাপোজ আমার যেরকম আগে আগে এক্সাম্পল দেখিয়েছিলাম, যে আমি একটা এক্সাম্পল তুলে কথাটা বললে বেটার হবে। হ্যাঁ, যেরকম হচ্ছে, সাপোজ আমার 4 GB একটা প্রসেস হলো, আর পেজ সাইজ যদি আমার যদি হয় 4 KB, তাহলে নিশ্চয়ই আমি এই পুরো 4 GB-টাকে একটা ফ্রেমের মধ্যে রাখতে পারছি না, আমাকে মাল্টিপল নাম্বার অফ ফ্রেমস রিকোয়ার্ড হচ্ছে। সেখান থেকে আমার একটা বা দুটো বা তিনটে, যাই নাম্বার অফ আমার লাগুক, পেজ টেবিল আমার ক্রিয়েট করতে হচ্ছে। এবারে আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি পেজ নাম্বারটা বলি, আর সেই পেজ নাম্বারটা যদি একটা প্রথম লজিক্যাল অ্যাড্রেস যেটা আমার সিপিইউ জেনারেট করলো তার জন্য যে পেজ নাম্বারটা পাচ্ছি, আর নেক্সট টাইম যদি কোনো একটা আবার লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ, আর তার জন্য যে পেজ নাম্বারটা হবে, দুটোই যদি একই প্রসেসের হয়, তাহলে কি ইজ ইট ম্যান্ডেটরি টু হ্যাভ দ্য সেম ফ্রেম নাম্বার ফর বোথ দ্য লজিক্যাল অ্যাড্রেসেস? সেটা হচ্ছে আমার প্রশ্ন। আমার প্রশ্নটা কি বোঝা গেছে? আমি কোশ্চেনটা কি করলাম সেটাকে বুঝতে পেরেছো? আচ্ছা, যদি আমি এই প্রশ্নটা সবাই যদি না বুঝতে পারো, আমি অ্যান্সারটা বলছি। সেটা হচ্ছে যে, যদি আমার সিঙ্গেল লেভেল পেজ টেবিল ইমপ্লিমেন্ট হয়, তাহলে আমি ওই যতগুলোই আমার লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হোক না কেন, তাদের যতগুলোই আমার পেজ নাম্বার আমি চাই না কেন, তাদের জন্য ফ্রেম নাম্বার অলওয়েজ সেম হবে। কিন্তু যদি আমার মাল্টি লেভেল পেজ টেবিল ইমপ্লিমেন্ট হয়, সেই ক্ষেত্রে আমার ফ্রেম নাম্বার যেটা জেনারেট হবে could be the same with the previous with respect to the previous logical address, or it might not be the same with respect to the previous logical address generated by the CPU. তো এটা হলো একটা জিনিস। এবারে এটা হলো কি সিম্পল যে স্ট্রাকচারটা আমি আগের দিন বলেছিলাম বলবো, সেটা রিগার্ডিং একটা ছোট্ট করে ডিসকাশন। এটা হলো একটা পার্টিকুলার পার্সপেক্টিভ। এবারে আমি যেটা বলেছিলাম, যে লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমরা অ্যানালাইসিস পার্টটা করব অফ দিস পার্টিকুলার এফেক্টিভ অ্যাক্সেস টাইম ফর্মুলা। এই পুরো ফর্মুলাটাকে আমরা একটা অ্যানালাইসিস করব। সেই অ্যানালাইসিস পার্টটা এখন আমি দেখাতে চলেছি। অ্যানালাইসিস অফ
TLB অ্যানালিসিস অফ অ্যাকচুয়ালি TLB নয়, TLB এর যে আমাদের এফেক্টিভ অ্যাড্রেস অ্যাক্সেস টাইম যেটা আছে সেটা এফেক্টিভ অ্যাক্সেস টাইম যেটা আছে মেমোরি অ্যাক্সেস টাইম, সেটাকে নিয়ে আমি একটা ছোট্ট করে অ্যানালাইসিস দেখাতে চাইছি। সাপোজ কি আমি যেটা আমি লাস্ট ক্লাসে ডিরাইভ করেছিলাম, অ্যাকচুয়ালি এটা লিখলে ভালো হয়, আমি ডিলিট করে মুছিয়ে দিই এটা। এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম EMAT, এটা আমাদের কি ছিল, পি যদি আমার হিট রেট হয় উইথ রেসপেক্ট টু TLB, তারপরে আমার মেমোরিতে আমি অ্যাক্সেস করছি, আর যদি আমার মিস হয় 1 - P, দেন T প্লাস 2M। অ্যাকচুয়ালি এটা টি না করে এটা আমি ক্যাপিটাল টি লিখেছিলাম, এটা ক্যাপিটাল টি লিখি। স্যার হ্যাঁ বলো। স্যার অনেকে ঢুকতে চাইছে। ও ওকে ফাইন। নতুন জয়েন হয়েছে সবাই? ওকে ফাইন। আচ্ছা আমরা কি করেছিলাম, বি করেছিলাম না, এক্স্যাক্টলি আমরা এটাকে বি ধরেছিলাম, ঠিক আছে, এটাকে আমরা ধরেছিলাম বি, স্মল বি ধরেছিলাম, ফাইন। এবারে এই ফর্মুলাটাকে আমি যদি একটুখানি এক্সপ্যান্ড করি, তাহলে আমরা কি করে লিখবো, পি বি প্লাস পি এম প্লাস বি মাইনাস 2M, আর এখানে লিখবো হচ্ছে মাইনাস পিবি মাইনাস 2PB 2M, ঠিক আছে। এবারে এই পুরো ফর্মুলাটা যদি আমি একটুখানি কাটাকুটি করি, এখানে গেল এটা, ঠিক আছে, আর এটার সাথে এটা যাবে, আদারওয়াইজ বাদ বাকি যা থাকে তাই থাকবে। তো বি মাইনাস 2M মাইনাস PM, ঠিক আছে। এবারে আমি এখানটায় যদি এই পার্টটাকে এটার সাথে নিয়ে নিই, এখানে এটা 2M হবে কি, 2M 2PM, ঠিক আছে। এটা যদি আমি এর সাথে নিয়ে নিই বি মাইনাস 2M, অ্যাকচুয়ালি এটা একটুখানি আমি এটাকে এই ফর্মুলা হিসাবে বসানোর জন্য একটু চেঞ্জ করছি, হ্যাঁ এটা আমি চেঞ্জ করছি পুরোটাকে, যেটা দেখাতে চাইছি তার জন্য এই জিনিসটাকে একটু অন্যভাবে লিখতে হবে, আদারওয়াইজ মিনিং একই থাকবে। আর কি কেউ জয়েন হতে চাইছে? না, যাই হোক। তো এখানে আমি লিখবো সেম জিনিসটাকে, যেরকম হচ্ছে আমাদের হিট রেটটা লিখবো হচ্ছে -1 - P, আর এখানে টি প্লাস, সরি টি বলছি, বি প্লাস এম, আর এখানটায় হিট মিস রেটটা হচ্ছে আমাদের পি, সুতরাং আমাদের বি প্লাস 2M। এবার আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, বি প্লাস এম মাইনাস পিবি মাইনাস PM, আর এখানে লিখবো হচ্ছে পিবি প্লাস 2PM, এখানে দুটো গেল, আর এখানটা আমার বেঁচে যাবে কি, বি প্লাস এম, আর এখানে বেঁচে যাবে আমাদের PM। এবারে এই পুরো জিনিসটাকে আমি যদি ইকুয়েশন অফ লাইন, যেটা আমাদের হয় y = mx + c, যদি এটার সাথে আমি ইকুয়েট করি, ঠিক আছে, তাহলে আমাদের EMAT, যেটা আমাদের এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম আছে, দিস উইল বি ইকুইভ্যালেন্ট টু y, আর এই পার্টটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আমার c এর সাথে, আর এখানটা আমাদের কি বলে এক্সটা, মানে এক্স অ্যাক্সিস হয়ে যাবে আমাদের হচ্ছে কি পিটা, এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের কি স্লো, মানে এম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি স্লো। তাহলে আমি যদি এই জিনিসটাকে ছোট্ট করে লিখি, এখানটা আমাদের ওয়াই হয়ে যাচ্ছে কি EMAT, আর এম হয়ে যাচ্ছে বলতে স্লোপটা হচ্ছে আমি এমই ধরলাম, যেটা আমাদের মেমোরি অ্যাক্সেস টাইম, আর এখানে লিখে দিই মেমোরি অ্যাক্সেস
টাইম, নেক্সট হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস হুইচ ইজ পি অর মিস রেট, ঠিক আছে, সরি হিট রেট, এখানে আমি লিখে দিই হিট রেট। আর ফাইনালি সি হচ্ছে আমাদের স্লোপ হচ্ছে বি প্লাস এন হুইচ ইজ দ্য কনস্ট্যান্ট টাইম। আমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, যদি আমি এখানে হিট করি আর এখানে যদি মিস করি তাহলেও আমাকে এই জিনিসটাকে এক্সপ্যান্ড করে লিখলে কি হবে, বি প্লাস এম প্লাস এন। তাহলে আমি যদি হিট করি বা মিস করি, উই উইল অলওয়েজ হ্যাভ দিস অ্যামাউন্ট অফ টাইম অ্যাজ কনস্ট্যান্ট। সুতরাং আমি এই পার্টটাকে অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে ধরে নিলাম। আমি যদি এখানটা এটাকে প্লট করি ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে এরকম জিনিসটা কিছু দেখতে। সেখানে হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ই এম এ টি, আর এখানটা হচ্ছে আমাদের বি প্লাস এম, দিস ইজ দ্য কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ টাইম, and this is the memory or m or memory access time। আর এখানটা আমাদের হয়ে গেল হচ্ছে কি y axis which is the p rate or heat rate। তো যত আমরা আমাদের হিট রেট যত বেশি বাড়বে, ঠিক আছে, তত বেশি আমাদের মেমোরি অ্যাক্সেস টাইমটা বেড়ে যাবে, ঠিক আছে। মানে আমি যদি আহ হিসাব মতন দেখতে পারি, আমাদের হিট রেট না, এটা মিস রেট হবে অ্যাকচুয়ালি, সরি, এটা হচ্ছে আমাদের মিস রেট, ঠিক আছে। যত আমাদের মিস রেট বাড়বে, যত আমি টিএলবি যত আমি মিস করব, তত বেশি আমাদের মেমোরি অ্যাক্সেস টাইমটা, এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইমটা আমাদের তত বেশি বেড়ে যাবে। আর যত আমাদের হিট রেটটা বাড়বে, মানে মিস রেটটা যত কমবে, তত আমাদের মেমোরি অ্যাক্সেস টাইমটা কমে যাবে। সুতরাং যদি আমাদের মিস রেটটা 0 হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো যে দিস ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম হুইচ উইল বি রিকোয়ার্ড ইভেন দো উই উইল হ্যাভ দ্য জিরো মিস রেট। আমি যদি একদম সব কটা প্রসেস ফাইল যদি আমি আমার পেজ টেবিল যতগুলো ডেটা আছে সব কটা যদি আমি আমার টিএলবি তে রেখে দিই খুবই এফিসিয়েন্টলি, তাহলে আমি এটুক টাইম তো আমার লাগবেই লাগবে। আর যদি আমি এফিসিয়েন্টলি না রাখতে পারি, তো সুতরাং আমার আলটিমেটলি তত বেশি মিস হবে। আমি যখনই পেজ খুঁজতে যাব আমাদের টিএলবি তে, ততই আমি পেজটাকে মিস করব। সুতরাং আমার তখন সেটাকে আবার নতুন করে আমাদেরকে মেন মেমোরির মধ্যে খুঁজতে হবে। সুতরাং আমাদের সেই ক্ষেত্রে আলটিমেট যে মেমোরি অ্যাক্সেস টাইমটা, এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইমটা, এটা বাড়তেই থাকবে। সুতরাং আচ্ছা, এই পর্যন্ত কি ব্যাপারটা ক্লিয়ার? কারোর কাছে কোনো ডাউট থাকলে বলতে পারো। স্যার অনেকে জয়েন করতে চাইছে। এখনো তাকে জয়েন হয়েছে? ওকে ফাইন। আচ্ছা, এই পার্টটা কি ক্লিয়ার না কারোর কোনো ডাউট রয়েছে? এই পার্টটা যদি কারোর কাছে কোনো কোনো জায়গায় যদি ডাউট থাকে আমাকে বলতে পারো। আমি পিটাকে বারবার লিখছি, এখানে আমি আবার হিট রেট লিখেছি, এটা মিস রেট হবে। আমি এটাকে মুছেই লিখতে লিখি, বরঞ্চ ভালো হবে। শেষ করে লিখি। কারোর কোনো ডাউট নেই তাহলে? আচ্ছা, আমি যদি একটা জিনিস সিম্পল প্রশ্ন করি, যদি আমি এখানটায় ফর্মুলাটা চেঞ্জ করতাম, সুতরাং ফর্মুলা চেঞ্জ করে যদি এখানে পি লিখি আর এখানে 1 - পি লিখি, তাহলে কেউ বলতে পারবে যে এই গ্রাফটা কিরকম দেখতে লাগতো? সেক্ষেত্রে আমি বলতাম পিটা আমাদের সেক্ষেত্রে আমাদের পিটা আমাদের হিট রেট হয়ে যেত। কেউ বলতে পারবে আমাদের তাহলে সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন হতে পারতো বা স্লোপটা কেমন হতো? নাকি সেমই হতো? তোমরা কি বুঝতে পেরেছো হয়তো, না আমি আরেকবার রিপিট করব?
বোঝা গেছে কি? কোনো রেসপন্স নেই কেন? ব্যাপার। যাক, তো এটা হলো আমাদের এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইমের ফুল অ্যানালাইসিসটা। এরপরে আমরা দুটো ছোট ছোট, একটা ছোট গেট কোশ্চেন দেখবো আর একটা নিউমেরিক্যাল দেখবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, খুবই সিম্পল কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা হলো হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনটা আমি নীল দিয়ে লিখি। A paging scheme uses TLB. A TLB access time is 10 nanosecond. 10 nanosecond. And main memory access time is 50 nanosecond. What is effective memory access time? ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের গেট 2008 আইটি পেপারের কোশ্চেন, ঠিক আছে? আইটি তখন আগে 2013 আগে আইটি সিএসসি আলাদা পেপার হতো, এখন সিএসআইটি করে একটা সিঙ্গেল পেপার হয়ে গেছে। তো এটা সেই সময়কার আইটির কোশ্চেন, ঠিক আছে? তো খুবই সিম্পল, আমরা আগে যা দেখেছিলাম এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম, ওই ফর্মুলা প্লেস করতে হবে। সেখানে আমি হিট রেটটা লিখিনি না, এখানে আমাদের হিট রেটটা হবে 90%, which is 0.9 can be considered, which can be considered as 0.9, ঠিক আছে? তো আমাদের যদি হিট রেট হয় 0.9, তাহলে আমাদের প্রথমে আমি কি করব, 10 প্লাস 50 করে নিলাম, দেন 0.1, এখানে হচ্ছে কি আমাদের 10 প্লাস 2 ইন্টু 50, ঠিক আছে? তাই এটা হলো কত, 0.9, 60, 0.1, 100, সরি 110, ঠিক আছে? So this could be 54 and 11 and 65 nanosecond. খুবই একটা সিম্পল কোশ্চেন। এরকম ধরনের খুব সিম্পল কোশ্চেনও জিজ্ঞেস করে, আবার টাফ কোশ্চেনও জিজ্ঞেস করে, ঠিক আছে? এই পর্যন্ত কারোর কোনো ডাউট নেই তো? না থাকারই কথা, খুবই সিম্পল কোশ্চেন ছিল। যাক, এবার আমরা কটা নিউমেরিক্যালস দেখবো। নিউমেরিক্যালস দেখবো অন টিএলবি। তো ফার্স্ট নিউমেরিক্যাল হচ্ছে আমাদের, আমি এখানটা একটা জিনিস লিখে দিই আগে, টিএলবি অ্যাক্সেস টাইম, দেন মেন মেমোরি অ্যাক্সেস টাইম, দেন হিট রেট অফ টিএলবি, এখানে এটা হিট রেট উইথ রেসপেক্ট টু টিএলবি লেখা হয়েছে, দেন পেজ টেবিল লেভেলস, and ultimately we have to find out effective memory access time. The first question, এখানে হচ্ছে আমাদের 20 ন্যানোসেকেন্ড, আমাদের হচ্ছে, সরি এটা 20 ন্যানোসেকেন্ড হবে, ঠিক আছে? আমাদের টিএলবি অ্যাক্সেস টাইম, দেন 100 ন্যানোসেকেন্ড হচ্ছে আমাদের মেমোরি অ্যাক্সেস টাইম, আর এখানে হিট রেট হচ্ছে আমাদের 80%। আর যদি সিঙ্গেল পেজ লেভেল ইউজ করে থাকি তাহলে কত হবে আমাদের এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম? এটা খুবই সিম্পল, 0.8 ইন্টু 20 প্লাস 100 প্লাস 0.2 ইন্টু 20 প্লাস 200, ঠিক আছে? which is 140 ন্যানোসেকেন্ড। এটা আমি করে দিলাম। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের সেম 20 ন্যানোসেকেন্ড, 100 ন্যানোসেকেন্ড, 80% of heat ratio,
বাট পেজ লেভেল ইজ 2। তাহলে এখানে আমাদের এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম কত হবে বলো? আমি এখানে ছোট্ট একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের টিএলবি, আর সেই টিএলবি থেকে আমি মাল্টিপল নাম্বার অফ পেজ টেবিলকে রিফার করছি, আর সেই পেজ টেবিল থেকে আমি আলটিমেটলি একটা মেন মেমোরিকে রিফার করছি। এটা মেন মেমোরিকে রিফার করা হচ্ছে, এটা হচ্ছে পেজ টেবিল আর এটা হচ্ছে মেন মেমোরি। সো দিস ইজ দ্য থিং। এবার আমাকে বলো যে এখানটা এফেক্টিভ মেমোরি অ্যাক্সেস টাইম কত হবে? তোমরা কি ক্যালকুলেট করছো, না প্রশ্ন বুঝতে পারোনি বা কিছু সেরকম অসুবিধা থাকলে বলতে পারো। কোশ্চেনটা কি ক্লিয়ার আছে? আমি যে প্রশ্নটা করছি সেটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমাদের কোনো রেসপন্স নেই কেন? হুম? যাক, আমি এটা সলিউশনটা আমি করে দেবো না, এটা সলিউশন তোমরাই করবে, বাট আমি এটা জাস্ট অ্যান্সার এখানে লিখে দিচ্ছি 160 ন্যানো সেকেন্ড। ঠিক আছে। সিমিলারলি যদি আমার 3 লেভেল অফ পেজ টেবিল হতো তাহলে আমি লিখতাম হচ্ছে 180 ন্যানো সেকেন্ড। সিমিলারলি আমি এখানটা আরো দুই একটা জিনিস দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও প্র্যাকটিস করতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান লিভ ইট। আমি কাউকে ফোর্স করবো না। এখানে হচ্ছে নেক্সট হচ্ছে 20 ন্যানো সেকেন্ড, 100 ন্যানো সেকেন্ড, পেজ টেবিল লেভেল হচ্ছে 130 ন্যানো সেকেন্ড। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস থিং। নেক্সট, this thing is blank, 100 nanosecond, 60 percentage, one level of page table, and 160 nanosecond, and ultimately final one 20 nanosecond, blank, 50% of access heat rate, one level of page table, and 170 nanosecond. So this is the whole table. এগুলো এখানে এগুলো সেমই রয়েছে। তো বাদ বাকি 4, 5, 6 you can try at your home whenever you want. যাক, এই পর্যন্ত গেল আমাদের এই জিনিসটা। আর এরপরে আমরা নেক্সট ক্লাসে যেটা করা শুরু করব, তাকে ছোট্ট করে আমি আজকে এখানটা স্টার্ট করে দিচ্ছি। নেক্সট আমি এটাকে ভালোভাবে ডিসকাস করবো নেক্সট ক্লাসে। জাস্ট আমি আজকে খুব একটা বেশি এটাতে বলবো না, অল্প একটু বলে ছেড়ে দেবো। তো সেখানে হচ্ছে আমাদের, আচ্ছা একটা জিনিস আমাকে, তোমরা তোমরা সবাই তো কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার পড়েছো। কম্পিউটার আর্কিটেকচার অর্গানাইজেশন বা এখানে পেজ রেফারেন্স, হিট রেশিও, মিস রেশিও, এগুলোতে আচ্ছা এটা এখন প্রশ্নটা এখন অতটা রিলেভেন্স নয়, এটাই পরে জিজ্ঞেস করলে ভালো হবে। যাক, তো আমি নেক্সট টপিকটা শুরু করি, দ্যাট ইজ পেজ পেজ ফল্ট। ঠিক আছে। তো পেজ ফল্ট আমরা যখন দেখছি, তো আমাদের এখানে অবভিয়াসলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু বি কনসিডার্ড ইজ পেজ। ঠিক আছে। তো এখানটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টার্ম জানতে হবে, দ্যাট ইজ ডিমান্ড পেজিং। ডিমান্ড পেজিং যখন বলছি, ডিমান্ড পেজিংটার মানে হচ্ছে
load a page, when it is required. Only when it is required. যখন আমাদের প্রয়োজন পড়বে তখনই আমরা ওটাকে লোড করব, দ্যাট ইজ ডিমান্ড পেজিং। এটা কেন বলা হচ্ছে, আর এটার সাথে পেজ ফল্ট, এই ফল্ট কথাটা কি রিজেম্বলেন্স আছে সেটা আমরা বুঝে নিই। সাপোজ আমি যেরকম বললাম যে আমাদের আগের টপিকে আমরা হিট রেশিও আর মিস রেশিও দেখছিলাম। কেন দেখছিলাম? কেননা আমি ভার্চুয়াল মেমোরি পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে আমরা যখনই একটা প্রসেসকে এক্সিকিউশন চালু করছি তখন আমরা সেই প্রসেসটাকে ফুললি মেন মেমোরির মধ্যে লোড করব না। ফাইন। সুতরাং আমাদের যদি এই পুরো প্রসেসটা ফুললি মেন মেমোরির মধ্যে লোড না হয়, ইন দ্যাট কন্ডিশন আমার যে পেজ টেবিলটা তৈরি হবে তার মধ্যে যে সবকটা পেজের রেসপেক্টে যে একটা ফ্রেম নাম্বারের জন্য একটা লোকেশন রয়েছে সেগুলো ব্ল্যাঙ্ক থাকবে। সো আমি যখনই কোনো একটা পার্টিকুলার পেজকে খুঁজবো, যদি সেটা আমার মেন মেমোরির মধ্যে অ্যাভেলেবেল থাকে তাহলে তার পেজ টেবিলের মধ্যে সেই পেজের রেসপেক্টে একটা ফ্রেম নাম্বার অবভিয়াসলি থাকবে। আর যদি সেই ফ্রেম নাম্বারটা থাকে তাহলে আমি ইজিলি মেন মেমোরি থেকে ওটা পেয়ে যাচ্ছি। কিন্তু যদি সেটা না থাকে তাহলে আমাকে ওটাকে আনতে হবে। সেম কনসেপ্টটা আমাদের মেন মেমোরিতেও খাটছে, আবার সেম কনসেপ্টটা আমাদের পেজ টেবিলেও খাটছে, সেম কনসেপ্টটা আমাদের আবার টিএলবি তেও খাটছে। সুতরাং যখনই সিপিইউ কোনো ওয়ার্ডকে চাইবে তখন তার লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করছে, আর সেই লজিক্যাল অ্যাড্রেস অনুযায়ী আমরা যেই ফ্রেমে থাকতে পারে সেটা দেখছি, না পেলে আমরা ওটাকে তার নেক্সট লেভেল অফ মেমোরিতে অ্যাক্সেস করার চেষ্টা করছি, যদি তখন না পাই তখন তার নেক্সট লেভেলে অ্যাক্সেস করার চেষ্টা করছি। অল দিস ইজ বিকজ অফ মিস, কেননা পেজটা আমার অ্যাভেলেবল নেই। এই যে পেজটা অ্যাভেলেবেল নেই কথাটা বলছি, দ্যাট ইজ রিফার্ড টু অ্যাজ পেজ ফল্ট। আমার পেজটা অ্যাভেলেবল নেই, সুতরাং সেটাকে আমরা বলছি হচ্ছে পেজ ফল্ট। এবারে এই পেজ ফল্টটাকে মিনিমাইজ করার জন্য, কনসিডারিং দ্য ফ্যাক্ট কি আমি পুরো প্রসেসটাকে লোড করছি না একবারে, আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদমস গুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো অবভিয়াসলি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি কি বলবো, আমি এবার বলতে বলে ভাবলাম ভুলে গেলাম। যাই হোক, তো তো এই জিনিসটা যে আমরা ম্যানেজ করব সেটাকে আমরা পেজ ফল্ট দিয়ে করছি। আর নেক্সট ক্লাসে বলবো, কিন্তু বস আমি একটা জিনিস টার্ম ফট করে মাথা আসলো, খেয়াল আসছে না। যাই হোক, তো আমি একটা পেজকে যদি না থাকে সেখানে আমরা অ্যালগোরিদম যেগুলো ইউজ করছি সেগুলোকে আমরা বলা হয় পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ঠিক আছে? আর সেই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম আমরা যখনই কনসিডার করব কোনো একটা পেজকে রিপ্লেস করার জন্য বা কোনো একটা পেজকে লোড করার জন্য বা রিমুভ করার জন্য, আমি এখানে তিনটে জিনিস কনসিডার করি। কি হচ্ছে? আমাদের পেজটাকে লোড করা, ওটাকে কি বলে রিমুভ করা, ঠিক আছে, বা ওটাকে অ্যাক্সেস করা, অ্যাভেলেবেল আছে সেটাকে অ্যাক্সেস করা। ঠিক আছে? এই সব কিছুই আমরা কি কনসিডার করব, যেগুলো আমাদের একটা সিঙ্গেল কনসেপ্টের আন্ডারে আমরা এটাকে কনসিডার করব। সেটা হচ্ছে লোকালিটি অফ রেফারেন্স, অনেকে রেফারেন্স অফ লোকালিটিও বলে। ঠিক আছে? তো এখানে হচ্ছে কি, আমি ছোট করে বলি ব্যাপারটা। আমি যদি কোনো একটা পার্টিকুলার
সাবজেক্ট পড়ছি, সেই সাবজেক্টের কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টারে আমি গিয়ে বসে আছি, সেই চ্যাপ্টারে কোনো পার্টিকুলার একটা আমি সাবহেডিং পড়ছি, সুতরাং আমার ওই সাবহেডিং এর মধ্যে যা যা কনসেপ্ট রিকোয়ার্ড সেগুলো মোস্ট প্রবাবলি আমি ওই সেকশনের আগে বা পরে আমি পাবো। এরকম নয় যে ওই চ্যাপ্টারের ওই ওই সাবসেকশনের কোনো একটা পার্টিকুলার কনসেপ্টের জন্য আমাকে ফুল বইয়ের লাস্টের দিকে বা একদম স্টার্টিং এর দিকে আমাকে অ্যাক্সেস করতে হচ্ছে, তা খুব রেয়ারলি হবে। সুতরাং আমি চাইবো যে আমি যেই ফাইলটাকে অ্যাক্সেস করছি তার আশেপাশে যে ফাইলগুলো রয়েছে আমি তাকেই জন্য অ্যাজ মাচ অ্যাজ অ্যাভেলেবল করে রাখতে পারবো, এটা চেষ্টা করব। যেরকম আমরা একটা সিম্পল একটা এক্সাম্পল নিই, আমরা যখন কোনো একটা ফর লুপ বা কোনো ওয়াইল লুপ চালাই, ঠিক আছে, তখন কি হয় যে যদি এই লুপ গুলো যদি আমার সাপোজ 10,000 টাইমস অর 100,000 টাইমস যদি আমার এক্সিকিউট হয়, তো আমরা সবসময় কি চাইবো যে ফর লুপের মধ্যে যতগুলো কোড ইনস্ট্রাকশনস গুলো রয়েছে বা যতগুলো ডেটাস রয়েছে ওই ডেটাগুলোর জন্য আমার সবসময় অ্যাভেলেবল থাকে। এবার দেখা গেলো আমি পুরো প্রসেসটাকে লোড করলাম না, শুধুমাত্র এই ফর লুপের মধ্যে বা ওয়াইল লুপের মধ্যে যেটুকু ডেটা বা ইনস্ট্রাকশনস গুলো রয়েছে আমি সেটুকুই লোড করছি। এবার দেখা গেলো যখন আমার লুপটা এতগুলো টাইম এক্সিকিউট করার পরে এন্ড হচ্ছে, তখন যেই পার্টটা যা আমি অ্যাক্সেস করতে চেষ্টা করব, মোস্ট খুবই সিগনিফিকেন্টলি দেখবো যে সেই পার্টটা আমি পাচ্ছি না, কারণ আমি এতক্ষণ ধরে লোড করে রাখিনি। সুতরাং সেই কন্ডিশন আমি কি বলবো, আমাদের পেজ ফল্ট আকার হচ্ছে। ইভেন আমি একটা সিম্পল এক্সাম্পল নিই, যদি আমরা আমরা যেরকম সিডি রম ইউজ করি, সিডি রম দেখবে তোমরা সাপোজ কোনো একটা সিডি রম এর মধ্যে একটা মুভি রাইট করে রেখেছো, এবার সেই মুভিটাকে দেখছো দেখছো হঠাৎ করে মনে হলো যে না আমি একদম এন্ডের দিকে চলে যাব। তো আমি যখন এন্ডের দিকে ক্লিক করব দেখবে ওই সেকশনটা আসতে একটু টাইম লাগছে, কারণ আমাদের রিড রাইট হেডটা একটা সিকুয়েন্সিয়াল ম্যানারে মুভ করছিল, আর সে এটুক বুঝে গেছিল যে আমি এই সিকুয়েন্সিয়াল ম্যানারেই চলতে হবে আমাকে। সুতরাং ওর নেক্সট যতগুলো বিটস ছিল সেগুলোকেও লোড করে রেখেছিল। যেই মুহূর্তে তোমার ইচ্ছে হলো যে না আমি একদম এন্ডে চলে যাবো মাঝখান থেকে উঠে, তখন কি হলো, একটা পেজ ফল্ট আকার হলো। আলটিমেটলি সিপিইউ সেই পেজগুলো পাচ্ছে না, তখন সেগুলোকে লোড করতে যেতে হচ্ছে একদম সেকেন্ডারি লেভেলে। আর যখন আমি এগুলো সিকোয়েন্সিয়ালি প্লে করব তখন আমার সেকেন্ডারি কেন, আমি মোস্ট প্রবাবলি আমাদের পেজ টেবিলে বা মেইন মেমোরির মধ্যে সেগুলো অলরেডি এক্সেস লোড করে রেখেছি, সুতরাং সেগুলো আমার পেজ ফল্ট আকার হচ্ছে না। সুতরাং এই পেজ ফল্টটা আমার অলওয়েজ আকার হবে, আমি এটাকে যতই মিনিমাইজ করি না কেন এটা কোনোদিনও জিরো হতে পারবে না, কেননা আমাদেরকে মাল্টি প্রসেসিং করতে হবে। আর আমরা কোনোদিনও ফুল কমপ্লিট প্রসেসটাকে আমরা মেইন মেমোরির মধ্যে বা আমাদের পেজ টেবিলের মধ্যে আমরা লোড করতে পারবো না। সুতরাং আমাদেরকে এই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটাকে অ্যাজ মাচ অ্যাজ এফিশিয়েন্ট করে রাখতে হবে, যাতে আমি যখনই কোনো একটা পেজ টেবিলকে অ্যাক্সেস করতে চাই সেখানে যেন পেজ ফল্টটা অ্যাজ লো অ্যাজ পসিবল যেন হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আইডিয়া বিহাইন্ড দিস পেজ ফল্ট অ্যান্ড ইউজিং দিস পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমস। আর সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেল ডিসকাশন করব, নেক্সট ক্লাস যবেই হবে, ঠিক আছে, তখন আমরা এটা নিয়ে ডিটেল ডিসকাশন গুলো করবো। আপাতত আজকে আমরা এই পর্যন্তই ক্লাসটাকে শেষ করছি, ঠিক আছে। আচ্ছা, আমরা এবারে অ্যাটেন্ডেন্সটা দেখে নিই। আজকে হচ্ছে 21। যারা যারা প্রেজেন্ট আছো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আমি আগে নিজের থেকে একবার চোখ বুলিয়ে নিই যা যা আমার খেয়াল পড়ছে, আর তার মধ্যে যদি কেউ মনে হয় যে না আমি মিস করছি তোমরা রেসপন্ড করে দিও। Sir, roll number 3. ওকে, আর Sir, roll 9. ওকে, Sir, 14. স্যার 15, এই যে 30 30। Sir, 12.
12 16 13 14 হয়ে গেছে 16 তারপর স্যার 18 18 হ্যাঁ স্যার 27 স্যার পার্থ 24 আর এখানটায় স্যার 31 স্যার 40 স্যার 38 48 37 স্যার Sir, 54 34. Sir, 34. আর স্যার 43 43 হুম নীতিশ গুপ্তা নাম বলবে তোমার রোল নাম্বার বলার পর নাম বলতে বলেছি না তোমাদেরকে আমি নেক্সট আর কে আছে স্যার 55 মিলিমিটার নেক্সট Sir, 58 Rakesh. নেক্সট স্যার 60 প্রিয়া আর কেউ আছে অ্যাটেন্ডেন্স হয়নি আর কেউ আছে অ্যাটেন্ডেন্স হয়নি দেখে নাও একবার ঠিক আছে আমি ক্লাসটা ক্লোজ করছি তোমরা লিভ করতে পারো থ্যাংক ইউ